আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি রোববার ভোরে উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর মোংলা, পায়রা বন্দরসমূহকে ৭ ও চট্টগ্রাম কক্সবাজার উপকূলে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শেষ রাতের মধ্যেই মহাবিপদ সংকেত দেখাতে হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। উপকূলসহ পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে জানিয়ে জনসাধারণকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন মিজান রহমান। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে ঘন্টায় ১৫ কিলোমিটারের বেশি বেগে দেশের উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি দেশের উপকূল থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে শনিবার রাতে সচিবালয়ে জরুরি সভা শেষে ব্রিফিংয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের সাথে ভারী বৃষ্টিপাতে ভূমিধস হতে পারে পাহাড়ি এলাকায়। তবে দুর্যোগ মোকাবেলায় ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাতক্ষীরা থেকে একদম চিটাগাং পর্যন্ত একদম এটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা, এবং কক্সবাজারে তো আরও যেহেতু প্রচুর বৃষ্টি হবে সেখানে তো বাড়তি ভূমিধসের সম্ভাবনা রয়েছে। চিটাগাং কক্সবাজার ৬ নম্বর বিপদ সংকেত, আর মোংলা পায়রাপোর্টে ৭ নম্বর। প্রায় ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার ভোর নাগাদ আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে, যার ফলে তৈরি হতে পারে ৭ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ঝড়ের গতিপথ কিছুটা পরিবর্তিত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল থেকে সরে বাংলাদেশ উপকূলের দিকে ধাবিত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি আগামীকাল ২৬ তারিখ রাতে। যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকেই শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে। সুতরাং আরও শক্তি সঞ্চয় করে এটা আপনার সিভিয়ার সাইক্লোনও হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে মাইকিং ও লিফলেট বিতরণ করে সতর্ক বার্তা প্রচার করছে প্রশাসন। নিরাপদ পদাশ্রয়ে থাকার জন্য বলা যাচ্ছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের আরও খবর জানাতে সুন্দরবন এলাকায় আছেন সহকর্মী ইমরুল হাসান। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি আমরা। ইমরুল, ঝড়ের পরিস্থিতি কেমন দেখছেন? লোপা, সহকর্মী মিজান রহমানের রিপোর্টটিতে আমরা আবহাওয়াবিদের যে কাছ থেকে যে তথ্যটি জানলাম যে আগামীকাল রাত নাগাদ সেটি মূল অংশটি সেটি আঘাত হানবে এই সুন্দরবন সহ বিশাল ব্যাস নিয়ে এই ঘূর্ণিঝড়টি আসছে। সেটি বরিশাল অঞ্চল পর্যন্ত এটির বিস্তৃতি হতে পারে, বা পশ্চিমবঙ্গের সেই মেদিনীপুর থেকে বরিশালের পটুয়াখালী পর্যন্ত এই বিশাল একটি ব্যাস নিয়ে এই আঘাতটি আসতে পারে। তো এই মুহূর্তে সুন্দরবন উপকূল থেকে এটি আসলে এখনো ৩০০ কিলোমিটার বাকি আছে। যদিও আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে সকাল থেকে অগ্রভাগটি উপকূল অতিক্রম করবে, সেটির প্রভাব বৃষ্টিপাত হতে পারে। তবে মূল অংশটি আমরা যেটি জানতে পারছি বিভিন্ন আবহাওয়া বা ট্র্যাকিং যে অ্যাপস গুলো রয়েছে সেখান থেকে এবং স্যাটেলাইট ইমেজ থেকে আমরা যেটি জানতে পারছি সেটি আসলে আগামীকাল বিকাল বা সন্ধ্যার পরে থেকে মূল যে অংশটি সেটি উপকূল অতিক্রম করবে এবং সেটি আসলে বেশি সময় ধরে উপকূল অতিক্রম করতে পারে এবং সেই ক্ষেত্রে একটি ক্ষয়ক্ষতির বেশি আশঙ্কা বা হতে পারে। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে ২৫শে মে ২০০৯ সালে এই দিনে আইলা আঘাত এনেছিল এই অঞ্চলে, বিশেষ করে খুলনা এবং সাতক্ষীরার যে উপকূলবর্তী কয়েকটি উপজেলা সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছিল সেই আইলা, এবং এই ঘূর্ণিঝড়েও সেই এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। খুলনার কয়রা, দাকুব এবং পাইকগাছ উপজেলা এবং সাতক্ষীরার
শ্যামনা এবং আশাশুনি উপজেলা। ইতিমধ্যে যেহেতু 7 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আসলে মাইকিং করা হচ্ছে এইসব উপকূলীয় উপজেলায়। যেহেতু আজকে রাতে এই ঘূর্ণিঝড়টির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে, এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। সেক্ষেত্রে আসলে মানুষজন এখন আসলে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না, এরকমটি আমরা উপকূলীয় বা সুন্দরবন ঘেঁষা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি। তো আগামীকাল সকাল থেকে হয়তো প্রশাসনের তরফ থেকে জোর তৎপরতা চালানো হবে, যে তারা যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেই সব এলাকা ঝুঁকিপূর্ণ মানুষদের যাতে আশ্রয় কেন্দ্রে তোলা যায় সেই বিষয়টির বিষয়ে তারা হয়তো মনোযোগ দিবেন। খুলনার যে 3টি উপজেলা খুব উপকূলবর্তী যে 3টি উপজেলা, সেখানে 604টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুন্দরবন থেকে জানছিলাম ঘূর্ণিঝড়ের খবর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত উত্তাল হয়ে উঠেছে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে কথা বলছে স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণদাসের সাথে। কাজল, ঘূর্ণিঝড়ের প্রভাব আপনি কেমন দেখতে পাচ্ছেন কুয়াকাটায়? এই মুহূর্তে লোপা আমি একেবারে 0 পয়েন্টের সাগর পাড়ে দাঁড়িয়ে আছি এবং সাগর প্রচন্ড উত্তাল এবং এখন জোয়ার বইছে অবশ্য, কিন্তু প্রচুর উত্তাল এবং সুস্থ ঢেউ বইছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড এই ঢেউ আঘাত আনছে। এবং আমরা যতদূর জানছি যে এখানে পায়রা বন্দরের আওতায় এখানে 7 নম্বর সিগন্যাল চলছে এখন, এবং আগামীকাল সকাল থেকে এই হানা দেবে এই ঘূর্ণিঝড়, কিন্তু আগামীকাল সন্ধ্যা নাগাদ হয়তো বা এই কুয়াকাটা এই উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়টি। এখানে আমি বলে রাখি যে এখানে প্রশাসন, কিন্তু আমি দেখেছি এখানে ইউনো সহ বিভিন্ন প্রশাসনের লোকজন অবস্থান করছে এবং তারা মাইকিং করছে, সিসিটিভি কর্মীরা মাঠে আছে এবং তারা ইতিমধ্যেই সতর্ক সংকেতের যে ফ্ল্যাগ সেটি টানানো হয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন যে আমি ভিজতেছি এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ঝড়ের যে পূর্বাভাস এবং লক্ষণ আবহ সেটি কিন্তু কুয়াকাটার মানুষ দেখতে পাচ্ছে এখন। ইতিপূর্বের যে ঝড়গুলো তার কিন্তু রহস্যজনক তার চরিত্র ছিল এবং এই রোমেলের কিন্তু চরিত্রটা প্রকাশ্য যে একটি ঘূর্ণিঝড়ের রূপ পেয়েছে এবং এটার ভয়াবহতা কি হতে পারে সেটির জন্য আমরা রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যন্ত আমার কাছে এতটুকু খবর ছিল। লোপা, পটুয়াখালীর কুয়াকাটা থেকে জানছিলাম ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে। বিএনপি বাংলাদেশকে অস্ত্র চোরাচালানির রুটে পরিণত করেছিল এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা বন্ধ করে দেশে ভাবমূর্তি উদ্ধার করেছে। সকালে বঙ্গবাজার মার্কেট সহ 4টি প্রকল্পের উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী। যেখানে সেখানে কুরবানি না দিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। 4 এপ্রিল সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড। 2023 সালে 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজারের সব দোকান। পুড়ে যাওয়া সেই স্থানেই নতুন করে অত্যাধুনিক 10 তলা বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীকে পুনর্বাসন করা হবে। সিঁড়িসহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। দক্ষিণ সিটির আরেকটি নতুন প্রকল্প বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি। রাজধানী থেকে উত্তরবঙ্গে যাতায়াত সহজ ও যানজট কমাতে পোস্তগোলা থেকে রায়ের বাজার পর্যন্ত এই লিংক রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডি লেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে যেভাবে রবীন্দ্র সরোবর নির্মাণ করা হয়েছে, সেভাবেই জাতীয় কবি নজরুল ইসলাম স্মরণে ধানমন্ডি 13 এ ও 8 এর মাঝে ধানমন্ডি লেকের পারে নির্মাণ করা হবে নজরুল সরোবর। হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকীকরণের উদ্যোগও নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার বঙ্গবাজারে এই 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু নতুন মার্কেটই নির্মাণ নয়, ব্যবসা শুরু করতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরও সাহায্য করবে সরকার। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে, এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। এই সময় বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশকে অস্ত্র চোরাচালানির রুটে পরিণত করেছিল। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো,
আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল, সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। নিজের চারপাশ পরিষ্কার রাখা, বিদ্যুৎ ও পানি ব্যবহারে সচেতন হওয়া সহ আগামী ঈদে যেখানে সেখানে কোরবানি না দিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যেখানে সেখানে পশু কোরবানি দেবেন না। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়ে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বিভ্রান্তিমূলক তথ্যচিত্র প্রচার করেছে বলে দাবি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর। শনিবার গণমাধ্যমে পাঠানো সেনা সদর দফতরের এক প্রতিবাদ লিপিতে এমন দাবি করা হয়। এতে বলা হয়, অতি সম্প্রতি ডয়েচে ভেলেতে প্রচারিত টর্চার্স ডিপ্লয়েড এজ ইউএন পিসকিপার্স শিরোনামে প্রচারিত ডকুমেন্টারিতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক, একপেশে এবং পক্ষপাতমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিগত 3 দশকে জাতিসংঘের অধীনে দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর শান্তিরক্ষীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ কখনো ওঠানো হয়নি, যা একটি দৃষ্টান্তমূলক অর্জন। আরও বলা হয়, শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া মেনে সবচেয়ে যোগ্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইকৃত সদস্যদের মোতায়েন নিশ্চিত করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। মানবতা, সাম্য আর দ্রোহের আবহে ভালোবাসা আর অন্যায়ের প্রতিবাদে তার লেখা যুগ যুগ ধরে প্রেরণা জুগিয়েছে। এ কারণে নজরুলের জন্মবার্ষিকীতে জাতীয় ছুটি ঘোষণার দাবি করেছে তার পরিবার। এদিন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দ্রোহ, প্রেম, অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধায় ভালোবাসা জানান সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষকরা। কবির 125তম জন্মবার্ষিকীতে ঘুরে ফিরে আসে তার সাহিত্য সম্ভার বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার আহ্বান নিয়ে। আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। দুস্তরপাড়া 12 হয়ে এই গানটি যেন জাতীয় পর্যায়ে ব্যবহার করা হয়। সকল সম্প্রদায়কে তিনি সমান চোখে দেখতেন, সমান শ্রদ্ধাবোধ তার ছিল। তো এই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তিনি সেই সময় বলে গেছেন। আমরা জানি যে এই সময়ে এসে আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ, এই বিষয়গুলো তিনি দেখলে তিনি আরো কষ্ট পেতেন। এ যুগেও কবির গান, কবিতা ও সাহিত্য প্রেরণার উৎস সাধারণের মনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন স্বাধীনতার প্রেরণা। আমাদের প্রেরণার উৎস ছিলেন কবি নজরুল, যার কবিতা, যার গান স্বাধীনতা ও স্বাধিকার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুলের দ্রোহের প্রেরণায় গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চলছে। নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য, যে প্রতিবাদের ভাষা তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যে দিয়ে গেছেন। সেই প্রতিবাদের ভাষায় আমরা রপ্ত করে আমরা আজও গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা ফেরানো, আমাদের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, এর জন্য যে আমাদের লড়াই, সেই লড়াই আমরা অব্যাহত রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক নানা সংগঠন দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ডিমের দাম বাড়িয়ে বাজার থেকে 60 কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট কোম্পানি।
এমন অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এ সময় ডিমের পিস ৩ টাকা লোকসান হিসেবে প্রান্তিক খামারিদের ৩৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে সংগঠনটি। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট আর কর্পোরেট খামারিদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে বিপি এর সভাপতি দাবি, মুরগির বাচ্চা বিক্রির পাশাপাশি পোল্ট্রি ফিড নিয়ে কারসাজি করছে কর্পোরেট কোম্পানি, কিন্তু এমন দৌরাত্ম্য বন্ধে নীরব ভূমিকায় প্রাণী সম্পদ অধিদপ্তর। এ সময় এসএমই ফোরামের সভাপতি বলেন, ছোট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করছে মধ্যস্বত্বভোগী এবং কর্পোরেট সেক্টর, তার দিকে নজর দিতে হবে সরকারকে। গত সেপ্টেম্বর থেকে এখন মে মাস পর্যন্ত 1280 কোটি টাকা মুরগির বাচ্চায় হাতিয়ে নিয়েছেন এবং এটা প্রমাণিত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে কেউ বলতে পারবে না যেটা নেয় আমরা ক্যাশ মেমো দেখাতে পারবো। পোলট্রি ফিড আছে, এই ফিডের উৎপাদন খরচ কত এটা কখনো প্রকাশ করেন না। তারা প্রাণী সম্পদের সাথে গোপনে মিটিং করেন আর প্রাণী সম্পদ গোপনে মূল্য নির্ধারণ করে দেন এবং প্রাণী সম্পদকে প্রশ্ন করলে তারা বলে আমরা কাজ করতেছি, অচিরেই এটা ঠিক হয়ে যাবে। ততদিনে খামারিদের রফাদফা শেষ। নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলকে প্রধান আসামি করে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে 26 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 50 জনকে আসামি করে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সুমনের পিতা ও চর সুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন। অপরদিকে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও রায়পুরা আসনের এমপি রাজি উদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজীব আহমেদ পার্থকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল সহ 30 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও 150 জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করা হয়। গত 22 মে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া প্রচারণায় যাওয়ার সময় প্রতিপক্ষ প্রার্থীর হামলায় নিহত হন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিলবোর্ড শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ আলোচনা সভার আয়োজন করেন সম্মিলিত ব্যবসায়ী ফোরাম এবং বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক এক আলোচনায় সভায় বিলবোর্ড শিল্পের জন্য অবিলম্বে বিজ্ঞাপন নীতিমালা তৈরির আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বক্তারা বিলবোর্ডের নতুন উদ্বোধনী এবং টেকসই ও পরিবেশ বান্ধব বিলবোর্ড তৈরিতে কারিগরি দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করে একটি বিশেষ গ্রুপের একচেটিয়া বিজ্ঞাপনী ব্যবসা বন্ধ করার বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল, বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ রাশেদ সহ অ্যাসোসিয়েশনের সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের উদ্বোধন করেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সিনিয়র সেক্রেটারি শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে বলা হয়, বিগত 2 দশক ধরে সান ফার্মা বাংলাদেশের মানুষের জন্য সুলভ মূল্যে উচ্চমান সম্পন্ন ওষুধ সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সান ফার্মা ভারতের বৃহত্তম ওষুধ উৎপাদনকারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় জেনেরিক কোম্পানি হিসেবে প্রসিদ্ধ। প্রখ্যাত সঙ্গীত শিল্পী কলিম শরাফির জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা ক্লাবে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তার মেয়ে আলিয়া শরাফি বলেন, তার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে গত 10 মে জাতীয় জাদুঘরে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, ব্রিটিশ শাসন আমল থেকে বাংলাদেশের জন্ম পর্যন্ত কলিম শরাফির অবদানের কথা জাতি আজীবন মনে রাখবে। শুধু সঙ্গীতই নয়, চলচ্চিত্র প্রযোজনা, নির্মাণ সহ বহু কাজের সঙ্গে জড়িত ছিলেন গুণী এই ব্যক্তি। এছাড়া সফল সংগঠক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়।
অনুষ্ঠানে করিম শরাফীকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।